আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের ঘাড়ে ভারতের ক্ষেপণাস্ত্র কি বলছে চীন পাকিস্তান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্যালোচনার শেষ পর্যন্ত আপনারা থাকবেন বলেই আমরা প্রত্যাশা করছি। একটা ভিডিওর ক্লিপ আপনাদেরকে দেখাতে চাই। চলুন আমরা দেখে নেই সেই ভিডিও ক্লিপটি। দর্শক, এটি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ওঠানো একটা দৃশ্য। এখন আমরা পটুয়াখালীর কুয়াকাটা থেকে ওঠানো আরেকটি দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই। সেখানেও দেখা যাচ্ছে যে এই ধরনের একটা আলোর রেখা। তো এই আলোর রেখা নিয়ে মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যে আসলে কি ঘটনা, এই ধরনের আলোর রেখার উৎস কোথায় এবং এর রহস্য কি। দর্শক, আপনাদেরকে দেখালাম যে মানুষের মধ্যে কি বিপুল কৌতূহল যে এটি আসলে কি। এটি নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা এবং নানা ধরনের বিশ্লেষণ শুরু হয় গতকাল যে আসলে কি। এর মধ্যেই খবর আসে যে ভারত অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সেই পরীক্ষা সম্পর্কে চলুন আমরা জেনে নিই যে আসলে কি ঘটনা। দেখুন, ভারত যদিও এখন পর্যন্ত তারা স্বীকার করেনি যে তারা কি ক্ষেপণাস্ত্র চালিয়েছে, কিন্তু এটা স্পষ্ট হয়েছে যে ভারত একটি অনেক দূরত্বের পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা করেছে বা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা তারা করেছে। এই পরীক্ষার বিস্তারিত জানা যায়নি, তবে সকল গণমাধ্যম এটা নিয়ে সংবাদও করেছে যে বঙ্গোপসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-6 পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে ভারত। শুক্রবার উড়িষ্যার উপকূলে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং বিমান বাহিনীর যৌথ তত্ত্বাবধানে এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন নামে পরিচিত এই ব্যবস্থার প্রথম ফ্লাইট ট্রায়াল সফল হয়েছে। এটি ভারতের নিজস্বভাবে তৈরি এমন একটি প্রযুক্তি যা সাধারণ বোমাকেও অত্যন্ত নির্ভুল লক্ষ্যভেদী বস্তুতে বা অস্ত্রে রূপ দিতে পারে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 10,000 কিলোমিটারের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার কাছে 12,000 কিলোমিটারের বেশি পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে। ভারত এই সক্ষমতা পুরোপুরি অর্জন করতে পারলে বিশ্বের প্রায় যে কোনো অঞ্চলে তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় আনা যাবে এবং যে কোনো অঞ্চলে তারা হামলা করতে পারবে। আপনারা জানেন যে কিছুদিন আগে ইরান একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছিল, সেটি নিয়ে কিন্তু তোলপাড় হয়েছিল। সেই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ছিল 4,000 কিলোমিটার, কিন্তু যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার কাছে আগেই আমরা জেনেছি যে 12,000 কিলোমিটারের পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এবার ভারত যে পরীক্ষা চালালো এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে যে এটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। সম্প্রতি এক প্রতিরক্ষা সম্মেলনে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার চেয়ারম্যান সমীর ভি কামাত বলেন, সরকার অনুমোদন দিলেই অগ্নি-6 কর্মসূচি এগিয়ে নিতে তারা প্রস্তুত। প্রযুক্তিগত প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও তিনি জানিয়েছিলেন। এর মধ্যে ক্ষমতাসীন দল বিজেপি সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নি-6 নিয়ে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে বলা হয়, বহুমুখী ওয়ারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ভারতের নিরাপত্তা আরো শক্তিশালী করবে এবং দেশকে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর কাতারে নিয়ে আসবে। দেখুন, এর আগে কি ঘটনা ঘটল। যদিও ভারত অফিসিয়ালি স্বীকার করছে না যে অগ্নি-6 উৎক্ষেপণ করেছে, এখন পর্যন্ত সেই তথ্য আমরা পাইনি। কিন্তু বঙ্গোপসাগরের উপর আকাশ সীমায় 6 থেকে 9 মে পর্যন্ত বিধিনিষেধ জারি করেছে ভারত। এ নিয়ে দেশটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জল্পনা তৈরি হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়েছে। একটি প্রতিবেদনে বলা হচ্ছে যে জারি করা নোটিশ এয়ারম্যানস অনুযায়ী উড়িষ্যা উপকূলের কাছে অবস্থিত আব্দুল কালাম দ্বীপ থেকে প্রায় 3,560 কিলোমিটার দীর্ঘ একটি করিডোরে এই বিধিনিষেধ কার্যকর থাকবে। দ্বীপটি ভারতের কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য পরিচিত উৎক্ষেপণ কেন্দ্র। এই পদক্ষেপের সময় নিয়েও আলোচনা তৈরি হয়েছে, কারণ এর কয়েকদিন আগে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত জানিয়েছিলেন যে
10,000 কিলোমিটারের বেশি পাল্লার ভারতের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 6 পরীক্ষার জন্য সংস্থাটি প্রস্তুত এবং সরকারের অনুমোদনের অপেক্ষায় তারা আছেন। প্রিয় দর্শক, এটি এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে উড়িষ্যা উপকূলের কাছে যে আবুল কালাম দ্বীপ আছে সেখান থেকে উৎক্ষেপণ করা হয়েছে। উড়িষ্যা উপকূলের কাছে আবুল কালাম দ্বীপটি বঙ্গোপসাগরের মধ্যেই অবস্থিত। আমাদের বাংলাদেশ থেকে এটি 560 থেকে 650 কিলোমিটার দূরে অবস্থিত। যদি যশোর বেনাপোল বন্দরের কথা চিন্তা করি তাহলে বেনাপোল বন্দর থেকে উড়িষ্যা সেই আবুল কালাম দ্বীপের দূরত্ব হচ্ছে 560 থেকে 630 থেকে বা 650 কিলোমিটার দূরত্ব। তো এই দূরত্ব অতিক্রম করার জন্য কেউ যদি ট্রেনে চেপে যান তাহলে 13 থেকে 14 ঘন্টা সময় লাগবে, এই পরিসংখ্যানই বলছে। তার মানে আমরা এটি বলতে পারি যে বাংলাদেশের একদম ঘাড়ের উপরে বঙ্গোপসাগরের আব্দুল কালাম দ্বীপে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষাটি চালানো হলো। দর্শক, তো এই ক্ষেপণাস্ত্রের আর কি কি সক্ষমতা আছে সেটি নিয়েও আমরা জানতে চাই এবং ভারত হঠাৎ করেই কেন এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো এটি নিয়েও কিন্তু জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, সেই বিষয়েও আমরা কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। 2025-26 সালের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের সামরিক বাহিনী তাদের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত এবং চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর সুরক্ষিত করতে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করে। এর প্রতিক্রিয়ায় চীন ও পাকিস্তান তাদের নিজস্ব অবস্থান থেকে উদ্বেগ এবং প্রতিক্রিয়া জানায়। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন অনলাইন মাধ্যমগুলো ঘেঁটে এবং চীন পাকিস্তানের সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সূত্র থেকে এটা নিশ্চিত হয়েছে যে ইতোমধ্যে দেশ দুটি এই বিষয়ে অবগত হয়েছে। তো দেখুন, এই শিলিগুড়ি চিকেন নেকে ভারত শুধুমাত্র প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে থেমে থাকেনি, সেখানে কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও তারা স্থাপন করেছে। তাদের ভয় যে বাংলাদেশের ফেনী অঞ্চলকে ব্যবহার করে যে কোনো সময় এই চিকেন নেকে একটা ভয়াবহ হামলা হতে পারে চীন বা পাকিস্তানের তরফ থেকে, এবং এই চিকেন নেককে যদি বিচ্ছিন্ন করে দিতে পারে পাকিস্তান বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে, তাহলে ভারত থেকে এই যে 7 সিস্টার আছে সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তো দেখুন, এইরকম একটা পরিস্থিতিতে পাকিস্তান ভারতের এই পদক্ষেপকে তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। পাকিস্তান নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে চীনের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং সামরিক সহযোগিতার মাধ্যমে ভারতের সঙ্গে তারা পাল্লাও দিচ্ছে। পাকিস্তান দাবি করেছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে টিট ফর ট্যাট বা আঘাতের জবাবে পাল্টা আঘাতের নীতি অনুসরণ করছে। দেখুন, এইরকম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সফল উৎক্ষেপণের পর চীনও এটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, পর্যালোচনা করছে। ভারত পাকিস্তান সংঘাতে চীন সরাসরি পাকিস্তানকে প্রযুক্তিগত এবং সামরিক সহায়তা দিয়ে থাকে, এটা তো তারা স্বীকারই করেছে। পেহেলগামের সন্ত্রাসী ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন যে পাকিস্তানের সঙ্গে ভারতের যে ভয়াবহ যুদ্ধটি হয়েছে সেই যুদ্ধে চীন প্রয়োজনীয় সমরাস্ত্র সরবরাহ করেছে বলে এখন কিন্তু নানা মাধ্যমে তথ্য বেরোচ্ছে এবং চীনের পক্ষ থেকে এটা স্বীকারও করা হয়েছে যে সামরিক ক্ষেত্রে সবসময়ই পাকিস্তানকে তারা সহযোগিতা করে আসছে এবং সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে পাকিস্তানের যে যুদ্ধটি হয় সেখানেও তারা সহযোগিতা করেছে। তো এখন দেখুন কৌশলগত অবস্থান কি। চীন মনে করে সরাসরি যুদ্ধে না জড়িয়ে কূটনৈতিক ও সামরিক সহায়তার মাধ্যমে পাকিস্তানকে সমর্থন করা তাদের সুবিধাজনক পর্যায়ে, এবং চীন এই ঘটনায় একটি পর্যবেক্ষণও দিয়েছে। তারা সরাসরি কোনো মন্তব্য না করে বলেছে যে এই আঞ্চলিক নিরাপত্তার জন্য কোনো রাষ্ট্রের এমন কিছু করা ঠিক হবে না যাতে অন্য রাষ্ট্রগুলো নিরাপত্তাহীনতায় ভোগে। ভারত চীন পাকিস্তান সংঘাতের মাঝে বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে বিভিন্ন বিশ্লেষণ হচ্ছে। ভারতের কিছু বিশেষজ্ঞ মনে করেন বাংলাদেশ যদি ভারতের প্রতিকূলে যায় তবে সেটি ভারতের জন্য থ্রি ফ্রন্ট বা 3 দিকের হুমকির কারণ হতে পারে। ভারত তার নিরাপত্তার স্বার্থে সীমান্তে ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বৃদ্ধি করেছে, যা চীন ও পাকিস্তানকে সতর্ক অবস্থানে রেখেছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে। দর্শক, আমি আগেই আপনাদেরকে তথ্য দিয়েছি যে চীনের 12,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, ভারতের এটা ছিল না। এই প্রথম ভারত সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে তাদের সক্ষমতাটি দেখালো। কিন্তু পাকিস্তানের এখন পর্যন্ত এত পাল্লার ক্ষেপণাস্ত্র নেই, তাদের হয়তো 2,500 থেকে 3,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, কিন্তু 12,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পাকিস্তানের নেই। কিন্তু যেহেতু ভারত এই ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো সফলভাবে, সুতরাং পাকিস্তানেরও একটা দায়বদ্ধতা সামনে এসেছে যে তাদেরও এইরকম সফল পরীক্ষা করা দরকার। দর্শক, আপনারা সুতরাং বুঝতেই পারছেন যে আঞ্চলিকভাবে একটা
ভয়াবহ পরিস্থিতিও তৈরি হতে পারে। কারণ এই তিনটি রাষ্ট্র পাকিস্তান, ভারত, চীন তারা একে অপরকে পাল্লা দেওয়ার জন্য সবসময় মুখিয়ে থাকে। চীন এবং পাকিস্তান যেমন একসঙ্গে মার্চ করছে, একসঙ্গে কাজ করছে সামরিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক নানা বিষয় নিয়ে। অন্যদিকে ভারত পৃথিবীর বুকে পরাশক্তি হবার জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। সে কারণেই ভারত যখন পারমাণবিক অস্ত্র উৎপাদন করে তখন পাকিস্তান কিন্তু বাধ্য হয়েই পারমাণবিক শক্তিধর হতে প্রচেষ্টা চালায় এবং ভারতের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হবার কয়েক মাসের মধ্যে পাকিস্তান সফলভাবে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। তো দেখুন, পাকিস্তানের নিরাপত্তা কেমন হবে সেটা কিন্তু ভারতের সক্ষমতার উপর নির্ভর করছে। ভারতের সক্ষমতা যদি বিপুল হয়ে যায় তাহলে পাকিস্তানের ভারসাম্যহীনতা তৈরি হবে, নিরাপত্তার ক্ষেত্রে হুমকি তৈরি হবে। পাকিস্তান যদি সেই হুমকি মোকাবেলার জন্য পর্যাপ্ত পরিমাণ সক্ষমতা তৈরি করতে না পারে তাহলে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। সেই জন্য পাকিস্তান সবসময় চীনের সহযোগিতা নিয়ে সামরিক ক্ষেত্রে যেখানে ঘাটতি আছে সেই ঘাটতিগুলো পূরণের চেষ্টা করছে। অন্যদিকে দেখুন, বিভিন্ন সামরিক বিশ্লেষকরা যে গবেষণা দিচ্ছেন সেটি হচ্ছে যে যদি বাংলাদেশকেও ভারত বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে বা রুষ্ট করে বা শত্রু হিসেবে গণ্য করে, প্রকাশ্যে অপ্রকাশ্যে বা তাদের পরিকল্পনার মধ্যেও এখন যদি সেটি থাকে তাহলে খুব বেশি লাভ ভারতের হবে না। বরং ভারত এখন যে একদিকে পাকিস্তান অন্যদিকে চীনকে মোকাবেলা করছে, তার মানে তখন বাংলাদেশকেও মোকাবেলা করতে হবে। তবে এ নিয়ে তো নানা ধরনের জল্পনা কল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে বাংলাদেশের ঘাড়ের উপর বঙ্গোপসাগরে উড়িষ্যায় 500 থেকে 550 কিলোমিটার দূরের অবস্থানে যে উৎক্ষেপণ কেন্দ্র রয়েছে সেখান থেকে 12,000 কিলোমিটারের একটা বিশাল সক্ষমতার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করলো ভারত। এর মানে ভারত তো এই ঘোষণা দিচ্ছে যে আমি চাইলে দিল্লি থেকে বা ভারতের যে কোনো জায়গা থেকে পৃথিবীর যে কোনো দেশে হামলা করতে পারি, সেটা হোক চীন, হোক ইরান, বা হোক সৌদি আরব, হোক যুক্তরাষ্ট্র, অথবা উত্তর কোরিয়া, অথবা অস্ট্রেলিয়া, অথবা জাপান। এই সক্ষমতার, এই কিলোমিটারের পাল্লার ক্ষেপণাস্ত্র সেই ধরনের আঘাত হানতেই আসলে সক্ষম। এখানে আরেকটি বৈচিত্র্য রয়েছে যে এই ক্ষেপণাস্ত্রগুলো আবার পারমাণবিক অস্ত্র বহন করতেও সক্ষম। তার মানে ভারত একটা দুর্দান্ত শক্তিমত্তা দেখালো। এখন আমি বাংলাদেশের প্রসঙ্গে আসি প্রিয় দর্শক। বাংলাদেশ কোন অবস্থায় আছে? ধরুন বাংলাদেশ একটা দুর্ঘটনার মধ্যে পড়ে গেল, সেই দুর্ঘটনা মোকাবেলার জন্য তাৎক্ষণিকভাবে আমাদের বিমান বাহিনী অথবা সামরিক বাহিনীর সক্ষমতা আছে কি? আমাদের কি কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে? অথবা দূরপাল্লার মিসাইল না হোক 1200 কিলোমিটারের, আমাদের কি 2000, 2500 বা 3000 কিলোমিটারের আছে? সেগুলো পর্যালোচনার বিষয়। কোনো বহির্শক্তি যদি আমাদের আকাশে প্রবেশ করে তাহলে তাকে ঠেকিয়ে দেওয়ার মতো আমাদের কি প্রযুক্তি আছে? দেখুন, লালমনিরহাটে যে ঘাঁটিটি তৈরি হবার কথা ছিল সেই ঘাঁটি তৈরির ক্ষেত্রে তুরস্ক সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিল, কিন্তু সেই প্রকল্প ডক্টর ইউনূস এর আমলে চূড়ান্ত হয়নি, কেবলমাত্র আলাপ আলোচনার মধ্যে ছিল। কারণ ভয়াবহ ব্যর্থতা দেখিয়ে কোন রকমের পাত্তারি গুটিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। তার সরকারের সামনে যে গুরুত্বপূর্ণ কাজগুলো ছিল, তিস্তা প্রকল্প চূড়ান্তভাবে চীনকে দেয়া, লালমনিরহাটে সামরিক ঘাঁটি তৈরি করতে কাজ শুরু করে দেয়া, সেই কাজগুলো কিন্তু করতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। উপরন্তু আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা অসম চুক্তি করে গেলেন নির্বাচনের মাত্র 72 ঘন্টা আগে, এবং এই চুক্তির যিনি মূল হোতা ডক্টর খলিলুর রহমান, তাকে আবার বিএনপি পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রী করতে বাধ্য হলো। তো এইরকম পরিস্থিতিতে আমাদের সামরিক সক্ষমতার দিকে যদি তাকাই তাহলে এটা সন্তোষজনক নয়। এখন আমরা যদি পাকিস্তানের দিকে অথবা চীনের দিকে মুখিয়ে থাকি যে কোনো না কোনো সময় যদি যুদ্ধ বাঁধে তাহলে তারা এসে আমাদের সহযোগিতা করবে, এটা একদম বোকামি বা ভুল চিন্তা। এই চিন্তা করে যদি বাংলাদেশ সরকার বসে থাকে তাহলে ভুল করা হবে এবং এটা 18 কোটি জনগণের উপর ভয়াবহ একটা আঘাত হিসেবেই বর্তাবে। নিশ্চয়ই সেই জন্য সামরিক পরিকল্পনা, আমাদের নিরাপত্তার পরিকল্পনা এবং কূটনৈতিক ক্ষেত্রে আরো পারঙ্গমতা দেখানো উচিত। নতুন সরকার এসেছে, আমরা প্রত্যাশা করছি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের সরকার এই নিরাপত্তার দুর্বলতাগুলো খতিয়ে দেখবে। দর্শক, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এই প্রথম বিজেপির সরকার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পরেই কিন্তু সীমান্তে ভয়াবহ উত্তেজনা দেখা দিচ্ছে। প্রত্যেকটা সীমান্তে অনুপ্রবেশের ঘটনা ঘটতে পারে, পুশ ইন পুশ ব্যাক
এইসব নাম দিয়ে ভারতের বাঙালিদেরকে বাংলাদেশে ঠেলে দিতে পারে, এইরকম আশঙ্কা তৈরি হয়েছে ইতোমধ্যে। মানে আজকের ঘটনা যে দুজনকে হত্যা করেছে বিএসএফ, সীমান্তে উত্তেজনা চলছে, বিজেপির কঠোর টহলদারি চলছে। কিন্তু বিজিবির এই কঠোর টহলদারি কতটুকু কঠোর, তাদের সক্ষমতা কতটুকু, বা তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে কিনা, বা যথাযথ নিরাপত্তা বলয় তৈরি করতে তাদের সেই প্রয়োজনীয় প্রস্তুতি আছে কিনা, এই বিষয়গুলোও কিন্তু এখন পর্যালোচনার বিষয়। সুতরাং আমরা মনে করি আমাদের অবিলম্বে দ্রুততার সঙ্গে নিরাপত্তার বিষয়টি ভেবে দেখা দরকার। সামরিক সক্ষমতাকে আরো উন্নত করার জন্য যা যা করা দরকার সেই বিষয়গুলোর দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। আমরা যদি কেবলমাত্র চীন বা পাকিস্তানের দিকে তাকিয়ে থাকি তাহলে সেটা হবে আমাদের জন্য জাতি হিসেবে ভয়াবহ ব্যর্থতা এবং অদূরদর্শিতা। ভদ্রলোকের চুক্তি ভেঙে দলের পুরনো রাজনৈতিক লাইনে, মানে ভারত বিরোধিতার লাইনে চলতে শুরু করেছিল তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের বিএনপি সরকার। 17 বছর পর মা খালেদা জিয়া মৃত্যুশয্যায় থাকলেও যে পুত্র দেশে ফেরার সাহস জোগাড় করতে পারছিলেন না, সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে যাকে বলতে হচ্ছিল আমার একার ইচ্ছায় তো দেশে ফেরা যাবে না, হঠাৎ কার ইচ্ছায় তিনি তার 1 সপ্তাহের মধ্যে দেশে ফিরতে পারলেন, সেই গোপন কাহিনী কখনো প্রকাশ করেননি জনাব তারেক রহমান। তবে তিনি প্রকাশ না করলেও সে খবর বাইরে বেরিয়ে এসেছে। বাংলাদেশের ভেতর এবং বাইরে এই খবর চাউর হয়ে গেছে। তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়েছে ভারতের জন্য, স্রেফ ভারতের জন্য, আমেরিকা ছিল না। কেননা নির্বাচনে ইউনূস সরকারের বিদায়ের পর জামাতের সরকার আসুক বাংলাদেশে, এটাই চেয়েছিল আমেরিকা। এই কথা আমার মন গড়া কথা নয়। আমেরিকার এই জামাতি গোপন ছকের খবর বেরিয়েছিল খোদ ওয়াশিংটন পোস্টে। আমেরিকার সেই প্ল্যান ভণ্ডুল করে দেয় ভারত। ভারত শুধু যে তারেক রহমানকে নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে এনেছিল তা নয়, ফেব্রুয়ারির ইলেকশনে বিএনপিকে জিতিয়ে দিয়ে তারেক রহমানের তাজপোশির ব্যবস্থাও করেছিল ভারত। এই খবরটাও আমার কল্পনা নয়। এই অভিযোগ জামাত সমেত বাংলাদেশের বিএনপি বিরোধীদের। তারা সবাই অভিযোগ করেছিল নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জিতেছে বিএনপি। নেপথ্যে কে ছিল সেই ইঞ্জিনিয়ারিং এ? না, যতদূর জানি সরাসরি ভারতের দিকে আঙুল তোলেনি কেউ, তবে ইঙ্গিত স্পষ্ট ছিল। আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে নির্বাচনের পর, মানে বাংলাদেশের নির্বাচনের পর ফোন করে বলেছিলেন ইউ হ্যাভ ওয়ান দিস টাইম, মানে এবার আপনারা জিতে গেলেন। এই খবরও বহুল প্রচারিত। ভারত যে এত সব করেছিল সেটা এমনি এমনি নয়। তারেক রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যাওয়ার পর, সে আলোচনা যেমন লন্ডনে তারেক রহমানের সঙ্গে হয়েছে, তেমনি হয়েছে ঢাকায় বিএনপি দলের শীর্ষ নেতাদের সঙ্গে, যাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও ছিলেন বলে আমাদের কাছে স্পষ্ট খবর আছে। এইসব আলোচনার মধ্য দিয়ে একটা ভদ্রলোকের চুক্তি হয়েছিল তারেক রহমানের বিএনপি দলের সঙ্গে ভারত সরকারের। চুক্তির মূল পয়েন্টগুলো ছিল কি? 1, বাংলাদেশের মাটিতে জামাত সহ অন্য মৌলবাদী ও সন্ত্রাসী শক্তিরা যাতে বৃদ্ধি না পায় সেটা নিশ্চিত করবে তারেক রহমানের সরকার। 2, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ফিরিয়ে আনতে হবে, যার সোজা মানে হলো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এছাড়া 3, চীনের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে এমন কোনো চুক্তি যেন না করা হয় যাতে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যেমন তিস্তা প্রকল্প সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ, পাকিস্তান এবং তুরস্কের সহযোগিতায় বাংলাদেশে অস্ত্র নির্মাণ কারখানা তৈরি করা। এসবগুলো ভারত সহজ চোখে দেখেনি, এগুলো করেছিল ইউনূস সরকারের আমলে, এইসব চুক্তি হয়েছিল। এটা তারপরে যেমন চীনের সাথে তিস্তা প্রকল্প সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ,
যেটা ভারতের জিও পলিটিক্যাল স্বার্থকে ক্ষুণ্ণ করে এমন কাজ যেন না করে তারেক রহমানের সরকার। এই বিষয়গুলো নিয়ে কোনো লিখিত চুক্তি নয়, তবে একটা ভদ্রলোকের মৌখিক চুক্তি হয় তারেক রহমান সহ অন্য বিএনপি নেতাদের সঙ্গে ভারতের পক্ষে থেকে যারা বার্তা করছিলেন তাদের মধ্যে। সেই চুক্তির ফলশ্রুতিতে তারেক রহমানের দেশে ফেরা ও ক্ষমতায় আসা সম্ভব হয়। বিএনপির প্রতি ভারত যে স্বাগত শুভেচ্ছার ফুলের তোড়া এগিয়ে দিয়েছিল সেটা বোঝা যায় বেগম জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার মধ্য দিয়ে এবং ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত শোক বার্তা পাঠানোর মধ্য দিয়ে। এরপর নির্বাচন হলো। অতি বড় বিএনপি সমর্থক পর্যন্ত স্বপ্নেও ভাবেননি যে এত বড় বিজয়, 2/3 বেশি আসন পাবে তার দল। আর সেই বিজয়ের পর সবার আগে শুভেচ্ছা বার্তা পাঠান কে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেন ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা। কোনো মন্ত্রী নন, লোকসভার অধ্যক্ষের উপস্থিতির মধ্য দিয়ে একটা বার্তা দিয়েছিল ভারত। সে বার্তা হলো গণতন্ত্র এবং গণতন্ত্রের বিকাশ যেন এবার হয় বাংলাদেশে। এ পর্যন্ত সব ঠিকঠাক চলছিল, কিন্তু তারপর শুরু হলো ছন্দ পতনের পালা, যার মধ্যে প্রধানতমটি হলো আইন করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা জারি, যেটা করেছিল মোহাম্মদ ইউনূস সরকার। আইন না করে অধ্যাদেশ জারি করেছিল। সেই অধ্যাদেশকে এবার আইন করে পাকাপাকি করে দিল বিএনপি সরকার। তারপরে শুরু করলো কি, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন করে সম্পর্ক তৈরির কাজকর্ম, ভিজিট সরকারি তরফে শুরু হলো। এর মধ্যে খবর এলো তারেক রহমান সরকারে যোগ দিচ্ছে জামাত, একজন উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হবেন জামাত থেকে। এমন খবরও এলো যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর জায়গায় নাকি রাষ্ট্রপতি হতে চলেছেন মোহাম্মদ ইউনূস, এবং সে ব্যাপারে কথাবার্তা চলছে। এপ্রিলের গোড়ায় খলিলুর রহমান দিল্লি এলেন, বোধহয় 7 এপ্রিল। আবার ওই একই সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড় সড়ো এক প্রতিনিধি দল নিয়ে গেলেন চীন সফরে। সফরের অন্যতম উদ্দেশ্য চীনের কাছ থেকে আর্থিক সহযোগিতা সেগুলো নেওয়া, এবং সবচেয়ে ভারতের পক্ষে যেটা চিন্তার কথা, তিস্তা বাঁধ প্রকল্পে চীনের সহযোগিতায় নির্মাণ করার বিষয়ে আলোচনা। ভারত বুঝলো বিএনপি তার পুরনো চেহারায় ফিরছে, মানে ভারত বিরোধিতার চেহারায়। সুতরাং এবার পাল্টা চাপের রাজনীতিতে ফিরে গেল ভারত। ভিসা নীতি হাসিনার আমলের মতো স্বাভাবিক করে নিয়ে যাওয়ার কথা ভাবছিল ভারত, বলেওছিল সে কথা। ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা তিনি বেশ কয়েকদিন আগেই তিনি ঢাকাতে বলেছিলেন যে ভিসা প্রথা আবার আগের মতো হয়ে যাচ্ছে। এতদিন হয়তো হয়েও যেত সেটা, কিন্তু এবার আটকে দিল ভারত বাংলাদেশের বিএনপি সরকারের মতিগতি দেখে। গঙ্গা জল বন্টন চুক্তি, যেটা এবছর শেষ হয়ে যাওয়ার কথা, সেই জল বন্টন চুক্তি নিয়ে আলোচনাও করলো না। ভারতের মধ্য দিয়ে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা মোহাম্মদ ইউনূসের আমলে আটকে দিয়েছিল ভারত, সেটা আবার আগের অবস্থায় নিয়ে যাওয়ার কথা বলেছিল ভারত, ভাবছিল এবং বলেও ছিল, সেই সুবিধাও আটকে রাখলো। আর এটুকু করেই যে ক্ষান্ত হলো তা নয়, খলিলুর রহমানের সঙ্গে আলাদা বৈঠক করে অজিত ডোভাল তার হাতে কিছু কাগজপত্র তুলে দিলেন। হাতে কলমে প্রমাণ দিয়ে দেখালেন যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর কি ভয়ঙ্কর অনুপ্রবেশ ঘটে গেছে। এই অনুপ্রবেশ ভারতের নিরাপত্তার জন্য অতীব বিপজ্জনক। ডোভাল স্পষ্ট জানিয়ে দেন যে বাংলাদেশ সরকার তার বাহিনীর মধ্যে এই সন্ত্রাসী অনুপ্রবেশের বিরুদ্ধে ইমিডিয়েটলি জরুরিভাবে ব্যবস্থা না নিলে তারেক রহমান সরকারকেও মোহাম্মদ ইউনূস সরকারের মতো একই দৃষ্টিতে দেখতে শুরু করবে ভারত। সম্পর্ক স্বাভাবিক করার কোনো প্রশ্ন নেই। আর এই যে চাপ, এই চাপের মুখে মাথা নোয়াতে বাধ্য হলো বাংলাদেশ। আপনারা শুনেছেন যে গত 20 এপ্রিল তারিখ থেকে বাংলাদেশের সরকার তাদের বেশ কিছু নৌবাহিনী, বিমান বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ অফিসারকে গ্রেপ্তার করেছেন।
কেউ কেউ আবার ঘা ঢাকা দিয়েছেন, গ্রেপ্তার হননি। 23 এপ্রিলের একটি রিপোর্ট বলছে 20 এপ্রিল ভোরে ঢাকার অন্তত 2টি বিমান বাহিনী স্থাপনায় গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অভিযান চালানো হয়। সেই রিপোর্টে বলা হয় 2 জন কর্মকর্তা ধরা পড়েছেন, আরো 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং 9 থেকে 10 জন সদস্য পালিয়ে গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। পরবর্তী আরো রিপোর্টে বলা হয়েছে অভিযান শুধু ঢাকায় সীমিত ছিল না, চট্টগ্রাম ও যশোর সহ একাধিক ঘাঁটিতেও নজরদারি ও তল্লাশি বাড়ানো হয়েছে। কারা আটক হয়েছেন? বিভিন্ন প্রতিবেদনের সংখ্যায় কিছু অমিল আছে, তবে একটি ধারাবাহিকতা দেখা যাচ্ছে। অন্তত 2 জন কমিশনড অফিসার, কয়েকজন ওয়ারেন্ট অফিসার এবং জুনিয়র কমিশনড অফিসার ও বিমান সেনাদের একটি অংশ তদন্তের আওতায় এসেছে। এক রিপোর্টে বলা হয়েছে 1 সপ্তাহে 20 জনের বেশি লোককে আটক করা হয়েছে, যার মধ্যে বিমান বাহিনীর সদস্যদের পাশাপাশি এক বিমান ঘাঁটির ভেতরে যে মসজিদ, সেই মসজিদেরও একজন ইমাম ছিলেন। আর এক বাংলা রিপোর্টে 2 জন স্কোয়াড্রন লিডার, 10 জন জুনিয়র কমিশনড অফিসার, বিমান সেনা এবং একজন ইমাম আটক হওয়ার কথা বলা হয়েছে। অভিযোগের প্রকৃতি কিন্তু ভয়ঙ্কর। মূল অভিযোগটি হলো বিমান বাহিনীর কিছু সদস্যের সঙ্গে তেহরিক-এ তালিবান পাকিস্তান টিটিপি তাদের যোগাযোগ বা প্রভাবের সূত্র পাওয়া গেছে। একটি বিস্তৃত প্রতিবেদনে বলা হয়েছে তদন্তের সূত্রপাত হয় এক অনুপস্থিত ওয়ারেন্ট অফিসারকে টিটিপির সংশ্লিষ্ট একটি আস্তানা থেকে গ্রেপ্তারের পর এবং সেখান থেকে আরো বড় নেটওয়ার্কের ইঙ্গিত মেলে। একই সূত্রে আরো দাবি করা হয়েছে কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে চলে গেছেন, পালিয়ে গেছেন এবং কক্সবাজারের উখিয়া অঞ্চলে একটি প্রশিক্ষণ শিবির গড়ে তোলার চেষ্টাও চলছিল। ওপর এটাকে সাধারণ প্রশাসনিক ব্যবস্থা মনে হলেও এর গভীরে রয়েছে ওই যে আন্তর্জাতিক গোয়েন্দা কূটনীতি এবং দিল্লির ওই গোপন বৈঠকের প্রভাব। খলিলুর রহমান ও অজিত ডোভালের মধ্যের বৈঠক, সেখানে কি আলোচনা হয়েছে তার কোনো রিড আউট না ভারত না বাংলাদেশ কেউ দিয়েছে, কেউ দেয়নি। সেটা কেন দিল্লির নির্দেশে ঢাকা এই শুদ্ধি অভিযানে নামলো? আগেই বলেছি, চাপের নাম বাপ। তারেক রহমান সরকার ভারতকে তুষ্ট করতে নিজের বাহিনীর ওপর এই সার্জিক্যাল স্ট্রাইক চালাতে বাধ্য হলো এবং এই পুরো প্রক্রিয়ায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু সাহায্য করেছেন এবং নিজের ক্ষমতাকে সংহত করেছেন। তিনি আগেই বলেছি ঘটনার সূত্রপাত ওই যে ইন্টেলিজেন্স ইনপুট শেয়ারিং, সেটা হচ্ছে খলিলুর রহমানের দিল্লি সফরে। এবার শুধু যে মনে রাখবেন যে শুধু বিমান বাহিনীর ব্যাপারে যে খবর দেওয়া হয়েছে তা নয়, বাংলাদেশ বিমান বাহিনীর কিছু সদস্য গ্রেপ্তার হয়েছে ঠিকই তেহরিক-এ তালিবান পাকিস্তানের সাথে যোগাযোগের অভিযোগে এবং এছাড়া অন্যান্য কট্টরপন্থী সংগঠনের সঙ্গেও সেনাবাহিনীর অফিসারদের এমনকি নৌবাহিনীর অফিসারদেরও যোগাযোগ রয়েছে। সে খবরও, সেই ইনপুটও ভারতের তরফ থেকে দেয়া হয়েছে বাংলাদেশকে। এবং বাংলাদেশ আজকে শুধু বিমান বাহিনীর অফিসারদের গ্রেপ্তার করেছে, কিন্তু আগামী দিনে শুধু বিমান বাহিনী নয়, সামরিক ও বেসামরিক বিভিন্ন সংস্থার উপরে বিভিন্ন জায়গাতেই কিন্তু গ্রেপ্তার করতে বাধ্য হবে তারেক রহমান সরকার। কারণ বড় হিসাব দিয়েছে ভারতের তরফ থেকে দেয়া হয়েছে। এবং শুধু যে সব মিলিয়ে বাংলাদেশের সামরিক বাহিনী এখন এক ক্রান্তিকাল পার করছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারেক রহমান সরকার ভারতের দেয়া ইন্টেলিজেন্স ব্যবহার করে ঘরের শত্রু বিভীষণদের সাফ করছে, কিন্তু এর ফলাফল কি হবে? সামরিক বাহিনীর ভেতর কি কোনো চাপাক্ষোভ তৈরি হবে? সেটাও বলেছে যে সেরকম হলে এই শুদ্ধি অভিযান একটা নতুন কৌশলগত মোড়ে দাঁড় করিয়ে দেবে বাংলাদেশকে এবং ভারত সমস্তভাবে যে সাহায্য করার দিকে হাঁটছিল এতদিন ভাবছিল, সেটা কিন্তু ভারত আর পিছিয়ে আসবে না। তবে কত তাড়াতাড়ি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় সেটা আইন আদালতের মাধ্যমেও প্রত্যাহার হতে পারে, অথবা এই সরকার থেকে আইন পাশ করে নতুন করে আইন পাশ করেও সেটা করতে পারেন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে
বাংলাদেশে জামাতি ইসলামকে কোনো রকমভাবে তাদের জায়গা ছেড়ে দেওয়া চলবে না এবং সেখানে গণতন্ত্রের বিকাশের জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি সেখানে শুরু করতে দিতে হবে, অর্থাৎ আওয়ামী লীগকে এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদেরকে রাজনীতিতে নামার সুযোগ দিতে হবে এবং প্রয়োজনে শেখ হাসিনার উপর যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে সেই রায়কে বাতিল করতে হবে, কারণ যে ক্রাইম ট্রাইব্যুনাল যার মারফতে এই রায় দেওয়া হয়েছে সেটাই হচ্ছে অবৈধ। এই সমস্তগুলো করলে তাহলে আস্তে আস্তে ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হতে চলবে, নচেত স্বাভাবিক হবে না।